আহ, আসসালামু আলাইকুম। তোমাদের সবাইকে প্রিয় সেকেন্ড হ্যান্ড ভর্তি যোদ্ধারা, যারা দ্বিতীয়বার ভর্তি পরীক্ষা দিয়ে একটা পাবলিক বিশ্ববিদ্যালয় জয় করতে চাও, তাদেরকে নিয়ে আজকে ক্লাসে হাজির হয়ে গিয়েছি। আজকে এই ক্লাসটা হচ্ছে বিশেষ করে যারা জাতীয় বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা দিবা এবং সেকেন্ড টাইম ভর্তি পরীক্ষা দিবা, তোমাদের উভয়ের জন্য গুরুত্বপূর্ণ আজকে ক্লাসটা। আজকে ক্লাসটা হচ্ছে একটা বেসিক ক্লাস। এর আগে আমরা একটা বাংলা বেসিক ক্লাস 1 করিয়েছিলাম। এর ধারাবাহিকতায় তার পরবর্তী অংশগুলো আমরা আজকে বাংলা ক্লাস 2 তে করাবো। তো প্রিয় ভাইরা, একটু আমার সাথে দ্রুত যুক্ত হবা। আমি জাস্ট বাংলা যে বেসিক যে ক্লাসগুলো আছে, এই ক্লাস 2 নাম্বার যেটা ছিল তোমাদের সাথে পড়াবো। প্রিয় ভাইরা, একটু দ্রুত আমার সাথে যুক্ত হবা এবং আমাকে একটু কনফার্ম করবা যে সবকিছু সুন্দর ঠিক আছে কিনা বা আমাকে শোনা যাচ্ছে কিনা। দেখতে পাচ্ছি আমার সাথে সবাই যুক্ত হচ্ছে আস্তে আস্তে। একটু দ্রুত সবাই চলে আসবা। আমরা একেবারে বেসিক থেকে, অর্থাৎ দেখতে পাচ্ছ বেসিক ক্লাস 2। হ্যাঁ, আজকে বেসিক ক্লাস 2 করাবো। এর আগে আমরা 1 করিয়েছি, আজকে 2 করাবো। হ্যাঁ, ওকে ওকে, ঠিক আছে ভাইয়া, সবাই ইতিমধ্যে চলে আসছো। ওকে, তাহলে আমরা শুরু করছি ভাইয়া। হ্যাঁ, সবাই চলে আসছো, আমরা শুরু করছি। তুমি দেখতে পাচ্ছ বাংলা গদ্যের মধ্যে যেটা ছিল অপোজিট একবার প্রথম আছে। আমরা এখানে দেখতে পাচ্ছি দুটো চিত্র, সেটা হচ্ছে একটা হচ্ছে কল্যাণী আর একটা হচ্ছে অনুপম, যাদেরকে নিয়ে হচ্ছে অপরিচিত গল্পটা। এই গল্প থেকে আমরা কি শিখতে পারি সেগুলো আমরা ধাপে ধাপে আলোচনা করব। আগে আমরা শিখি, পরে আমরা সামারি করবো আসলে এই গল্প থেকে আমরা কি শিখছি। ওকে, তা বাংলা বেসিক ক্লাস, আমি বিশ্বাস করি তোমরা অনেকেই বাংলা যে বেসিক ক্লাসটা ছিল 1টা তোমরা কমপ্লিট করে ফেলছো। কমপ্লিট করে ফেলেছো কমপ্লিট। ওকে, আশা করি এখন বাংলা 1 ক্লাসটা করে 2 নম্বরে চলে আসছি। তো 2 নম্বরের মধ্যে যে জিনিসগুলো তোমাদের সাথে একটু শেয়ার করব। দেখো, একেবারে বেসিক থেকে শুরু করব। তার আগে আমি একটু শুরু করি। দেখো, গত ক্লাসে আমরা মূল যে জিনিসটা শিখিয়েছিলাম, সেটা কি ভাইয়া? সেটা হচ্ছে এই যে আমার এই বাপ্পারাজ সাহেব, বাপ্পারাজ, বাংলা সিনেমার বাপ্পারাজ, এই বাপ্পারাজ, আর এখানে আমরা হেনা দেখতে পাচ্ছি। এই যে হেনা, এই হচ্ছে আমার কল্যাণী, আর এই হচ্ছে আমার অনুপম। গত ক্লাসে আমরা পড়িয়েছিলাম হেনা আর হচ্ছে কল্যাণী। তো এই দুটো জিনিস আমাদের কাছে ক্লিয়ার। কি ক্লিয়ার? হ্যাঁ, ঠিক আছে। ওকে ওকে ভাইয়া, তাহলে দেখো খেয়াল করো, তাহলে আমি পাচ্ছি কি, তাহলে আমরা অনুপম পরিচিত হবো আগে, পরে কল্যাণীর সাথে পরিচিত হব, এবার ধাপে ধাপে আমরা আগাবো। গত ক্লাসে আমরা রবীন্দ্রনাথ সম্পর্কে শিখেছি এবং রবীন্দ্রনাথের যে সাহিত্যকর্মগুলো ছিল, রবীন্দ্রনাথের প্রথম উপন্যাস কোনটা ছিল, প্রথম কবিতা কোনটা ছিল, প্রথম তোমার হচ্ছে কাব্যগ্রন্থ কোনটা ছিল, এগুলো আমরা সুন্দর মতো একটা বেসিক থেকে স্ট্রং করেছি। এরপরে আমরা পরের ধাপে আসছি। পরের ধাপের মধ্যে কি আছে ভাইয়া? হ্যাঁ, পরের ধাপের মধ্যে আমার এই যে জিনিসগুলো আছে, খেয়াল করো, যে জিনিসগুলো তোমাদের সাথে পরিচয় করে দেবে, খেয়াল করতে হবে ভাইয়া, একটু সর্বোচ্চ মনোযোগ দিবা। একেবারে ধরে ধরে প্রত্যেকটা জিনিস ক্লিয়ার করার চেষ্টা করবো আমরা। হ্যাঁ, ওকে, কি বলছি ভাইয়া? এই জীবনটা না দৈর্ঘ্যের হিসাবে বড়। তোমরা যারা এই গল্পটা পড়ছো, এই গল্পটা একবার প্রথম অংশের মধ্যে দেওয়া আছে। এই জীবনটা না দৈর্ঘ্যের হিসাবে বড় না গুণের হিসাবে বড় বলতেই বোঝানো হয়েছে। কি বোঝানো হয়েছে ভাইয়া? এই যে অর্থাৎ নিজের সমালোচনাকে মিন করা হয়েছে এখানে, অর্থাৎ নিজে কতটুকু অর্জন করতে পারছেন আর কতটুকু সে ইউজ করতে পারছেন, অথবা অর্থাৎ তার এই জীবনের প্রাপ্তি অপ্রাপ্তি জিনিসটা কি, এটাকে তিনি কি করছেন, এই কথার মাধ্যমে তিনি সমালোচনায় বুঝিয়ে দিয়েছেন যে, হ্যাঁ, তিনি বুঝিয়ে দিয়েছেন যে এই জিনিসটা আসলে। ওকে ওকে ভাইয়া, তাহলে কি বললাম ভাইয়া? যে আত্মসমালোচনা অর্থাৎ নিজের সমালোচনা, অর্থাৎ এই লাইনটার মাধ্যমে তিনি কি বুঝাইছেন? নিজের সমালোচনা করেছেন। এরপর আসি, অনুপমের জীবনটা নিতান্তই তুচ্ছ কথাটি প্রকাশ পেয়েছি দুটি দিক দিয়ে। কোন দুটো দিক দিয়ে ভাইয়া? এই যে আমরা দেখেছি তার স্কুল যে শিক্ষক ছিলেন,
ওই স্কুল শিক্ষক তিনি কি করেছেন ভাইয়া, তিনি জাস্ট দুইটা গুণ করেছেন, তুলনা করেছেন, একটা পরিমাণ একটা গুণের দিক থেকে তুলনা করেছেন। দুইটা দিক পাই, এটা তার জীবনের পরিমাণ দেখতে পাই, আর একটা হচ্ছে তার গুণ দেখতে পাই। তার কি গুণ আছে, গুণ তার বয়স কত, অর্থাৎ একটা হচ্ছে পরিমাণ, তার বয়স কত, আর এই বয়সের মধ্যে তিনি কি কি অর্জন করতে পারছেন বা কি কি করতে পারছেন, এই দিকগুলোর মাধ্যমে আমরা তার জীবনকে বুঝতে পারি। ঠিক আছে, এখন দেখো খেয়াল করো, অপরিচিতা গল্পটি বর্ণিত হয়েছে উত্তম পুরুষ শোভানীতে। হ্যাঁ, উত্তম পুরুষ, খেয়াল করো আমি এটা বাংলায় বলছি, কোন পুরুষ ভাইয়া, উত্তম পুরুষ। পরীক্ষা মনে করে দিল উত্তম পুরুষ দেয় নাই, পরীক্ষা উত্তম পুরুষ দেয় নাই, পরীক্ষায় দিয়েছে প্রথম পুরুষ। হ্যাঁ, প্রথম পুরুষ, দ্বিতীয় পুরুষ, কোন তৃতীয় পুরুষ। হ্যাঁ, তৃতীয় পুরুষ দিয়েছে, এভাবে প্রথম দ্বিতীয় তৃতীয় পুরুষ দিয়েছে। এখন বলতে হবে এখানে তো লেখা আছে উত্তম পুরুষ, বাট পরীক্ষা দেওয়া আছে প্রথম পুরুষ, দ্বিতীয় পুরুষ, তৃতীয় পুরুষ। তুমি দেখবা ইংলিশের মধ্যে ফার্স্ট পারসন, সেকেন্ড পারসন, থার্ড পারসন, মানে পারসন এভাবে দেওয়া আছে। ফার্স্ট পারসন কি কি ভাইয়া, আই, মি, মাই, মানে আমি, আমরা। হ্যাঁ, সেকেন্ড পারসন কি, ইউ, হ্যাঁ তুমি, তোমরা। আর থার্ড পারসন কি ভাইয়া, থার্ড পারসন হচ্ছে বাকি যা আছে ওগুলো সবগুলা। ওকে, হ্যাঁ এখন দেখা যাক ঠিক আছে কিনা সাউন্ড। ওকে ওকে ঠিক আছে, তাহলে দেখো খেয়াল করো, এই যে তাহলে উত্তম পুরুষ মানে কি বলছিল ভাইয়া, উত্তম পুরুষ গত ক্লাসে বলেছিলাম আমি আমরা। কি ভাইয়া, আমি, আমি আমরা, আমি আমরা হচ্ছে আমার কি ভাইয়া, উত্তম পুরুষ। এখন আমি আমরাকে ইংলিশের মধ্যে আমরা কোন পার্সনে বলি বলতো, ওই যে আই, মি, মাই বলি না আমরা, ফার্স্ট পার্সনের মধ্যে বলতে। তাহলে মানে প্রথম পুরুষ, প্রথম পুরুষ দ্যাট মিন্স উত্তম পুরুষ। ক্লিয়ার, প্রথম পুরুষ মানে হচ্ছে উত্তম পুরুষ, এই তো বুঝতে পারছো। ঠিক আছে, এখন আসি পরবর্তী লাইনে, অপরিচিতা গল্পটি বর্ণিত হয়েছে উত্তম পুরুষ। ঠিক আছে, অনুপমের চেহারায় নিয়ে, অনুপমের চেহারাটাকে নিয়ে ছোটবেলায় বিদ্রুপ করতেন কে, পণ্ডিত মশাই। কে করতেন ভাইয়া, পণ্ডিত মশাই। অর্থাৎ পণ্ডিত মশাই তার চেহারাকে নিয়ে দুইটা, একটা ফলের সাথে তুলনা করছেন, একটা ফুলের সাথে তুলনা করছেন। ফলটা কি ভাইয়া, ফলটা হচ্ছে মাকাল ফল, আর ফুলটা হচ্ছে শিমুল ফুল। তাহলে আমি আবার ক্লিয়ার করে দিচ্ছি, অনুপমকে নিয়ে তার ছোটবেলার শিক্ষক পণ্ডিত মশাই, হ্যাঁ পণ্ডিত মশাই কি করছিলেন ভাইয়া, ওই পণ্ডিত মশাই তার জীবনকে নিয়ে, অর্থাৎ তার জীবনের তার জীবনকে বিদ্রুপ করে বলেছিলেন যে তোমার জীবনটা হচ্ছে কিসের মতো, তোমার শিমুল ফুল আর মাকাল ফলের মতো। পণ্ডিত মশাই তার উদাহরণ দিয়ে বলেছিলেন। তা পণ্ডিত মশাই বিদ্রুপ করার জন্য অনুপমের চেহারা তুলনা করতেন শিমুল ফুলের সাথে আর মাকাল ফলের সাথে। একটা ফলের নাম, এটা ফুলের নাম, এটা ফলের নাম, এটা ফুলের নাম। শিমুল ফুল দেখতে অনেক সুন্দর, দেখতে কি, দেখতে অনেক সুন্দর, কিন্তু কি নাই, সুবাস নাই, গ্রান নাই, গন্ধ নাই, হ্যাঁ স্মেল নাই, যার কারণে এটার কোনো ভ্যালু নাই। মাকাল ফল, মাকাল ফল, মাকাল ফল দেখতে সুন্দর বাট দুর্গন্ধযুক্ত, বা এই ফলটা কেউ খায় না, কেউ খায় না। সেজন্য এইটা কি, অনুপম ঠিক একই ভাবে দেখতে নাদুষ্ট সুদর্শন বাট অন্তঃসার শূন্য, অর্থাৎ ভিতরে যে পুরুষ বা যে ভাবটা আছে এই ভাবটা তার মধ্যে ছিল না। অর্থাৎ নিজ স্বকীয়তা যে ভাবটা, তার নিজের অধিকার না নিজের ব্যক্তিত্ব যে জিনিসটা আছে এই জিনিসটা তার মধ্যে ছিল না। তাই কারণে শিক্ষক শিমুল ফুল আর মাকাল ফলের সাথে তুলনা করেছেন। এরপর আমরা দেখতে পাই অনুপমের পিতা প্রচুর টাকা রোজগার করেছিল কি করে ভাইয়া, ওকালতি করে। ওকালতি করে কি করেছিল, প্রচুর টাকা পয়সা রোজগার করেছিল, প্রচুর টাকা পয়সা কি করেছিল, রোজগার করেছিল। এরপর আমরা দেখতে পাই অনুপমের পিতা চাকরি থেকে প্রথম অবকাশ মানে ভ্যাকেশন, প্রথম অবকাশ নেন মৃত্যুর সময়। অর্থাৎ তিনি তার, আমরা বলি না রিটায়ারমেন্ট নেই, মানে অবসর নেই, আর সেই অবকাশ নিয়েছে কিসের মাধ্যমে, মৃত্যুর মাধ্যমে। মানে তার মৃত্যুর মাধ্যমে সে কি হয়েছে, তার চাকরি থেকে চলে গেছে বা চাকরি থেকে অবকাশ নিয়েছে। তাহলে তার অবকাশ নেন কিসের মাধ্যমে, মৃত্যুর সময় বা মৃত্যুর মাধ্যমে আর কি। পরে পাই আমরা কি, অনুপমের মানুষ হয়েছে, অর্থাৎ অনুপম যে ছোটবেলা থেকে বড় হয়েছে, মানুষ হয়েছে, মানুষ হচ্ছে কার হাতে, মার হাতে। পরীক্ষাটা আসে মাঝে মধ্যে, মার হাতে নাকি মামার হাতে, মার হাতে নাকি মামার হাতে। ভাইয়া সঠিক উত্তর হচ্ছে আমার এই যে মার হাতে। কার হাতে ভাইয়া, মার হাতে। এই তো মার হাতে, ওই তো ক্লিয়ার বুঝতে পারছো, মার হাতে মানুষ হয়। ওকে, তাহলে এতটুকু হয়েছে, আমার আগে একটু বলতে হবে এতটুকু আমার ক্লিয়ার হয়েছে কিনা। তাহলে আমি কি কি পাইলাম ভাইয়া, এখানে আমি লাইনের মধ্যে পাইলাম অনুপম নিচে আত্মসমালোচনা করছে নিজের জীবনকে নিয়ে, পণ্ডিত মশাই তাকে কিভাবে বিদ্রুপ করতো এখানে এটা বলা হয়েছে, পাশাপাশি উনি কিভাবে মানুষ হয়েছেন,
কার হাতে মানুষ হয়েছেন এটা এখানে বলা হয়েছে। এর পাশাপাশি ওনারা বাবা কি করে মানে জীবিকা নির্বাহ করতেন এই জিনিসটা আমরা এখানে পেয়েছি। বাবা করতেন ওকালতি, তারপর শিমুল ফল মাকাল ফলের সাথে শিক্ষক তুলনা করেছিলেন, এবং তার জীবনটা হচ্ছে কি দৈর্ঘ্য বর্ণনা গুণেও বর্ণনা। হ্যাঁ, এটা বলা হয়েছে আর কি। ওকে ভাইয়ারা, ওকে পরবর্তী লাইনে আসে আমি। ওকে, আমার পরবর্তী যে প্যারাটা আছে খেয়াল করো, পরবর্তী যে প্যারাটা আছে সেটা কি, সেটা হচ্ছে এই যে মামা আহমদ শরীফ। এই যে দেখো, এই তোমার হচ্ছে আহমদ শরীফ মামাকে ধরছি, তুমি দেখবা বাংলা সিনেমার মধ্যে যত নাটক হয় এই নাটকের মধ্যে সব নাটকের নায়িকার পিতা থাকে ওই যে উনি, মানে সব নাটকের নায়িকা যে থাকে না, ওই নায়িকা হয় নায়িকা বা নায়ক, এই নায়ক অথবা নায়িকার পিতা, পিতা হচ্ছে কে, এই যে উনি। ওনার ভদ্রলোকের নামটা আমি ভুলে গেছি, নামটা মনে নাই। ওকে দেখো তাহলে এই যে ভদ্রলোক, এই ভদ্রলোক কি করতেন ভাইয়া, এই ভদ্রলোক সমস্যা করতেন যে চৌধুরী সাহেব, হ্যাঁ চৌধুরী সাহেব আপনি মানে ভালোবাসা টাকা দিয়ে কিনতে পারবেন, হ্যাঁ কি ভালোবাসা এটা সেটা কিনতে পারবেন আর কি, ডায়লগ দিত আর কি বাংলা সিনেমার ডায়লগ গুলা। তার মধ্যে যে উনি একজন, এই ভদ্রলোক চৌধুরী সাহেব, এই চৌধুরী সাহেব হচ্ছে ঠিক মামার মতো। কিসের মতো? মামার মতো। টাকার প্রতি লোভ বেশি, টাকার প্রতি যার লোভ বেশি সেটা হচ্ছে এই চৌধুরী সাহেব। ওকে, তোকে চৌধুরী সাহেব পেয়ে গেছে, তাহলে আমরা এটা পাইলাম, মামাকে দেখলাম। এরপরে আমরা দেখি, খেয়াল করো তো, অনুপমের মা অনুপমকে কখনোই ভুলতে দেন না যে তারা ধনী, অর্থাৎ অনুপমের যে অনেক ধনী তারা কি করতে দেয় না, বলতে দেয় না। মা তাকে কি করতে দেয় না, ভুলতেই দেয় না। অনুপম নিজেকে তুলনা করেছে অন্নপূর্ণার কোলে থাকা গজাননের ছোট ভাইয়ের সাথে, অর্থাৎ কার্তিকের সাথে। তাহলে মানে পরীক্ষায় প্রশ্ন আসতে পারে, পরীক্ষায় প্রশ্ন আসতে পারে, ডিরেক্ট প্রশ্ন আসতে পারে এভাবে যে অনুপম নিজেকে কার সাথে তুলনা করছে, কার্তিকের সাথে। এখন প্রশ্ন বলবে না কিন্তু কার্তিককে, সেটা এগুলো বাদ, এগুলো বাদ। ডিরেক্ট প্রশ্ন করছে অনুপম নিজেকে কার সাথে তুলনা করছে, সেটা হচ্ছে কার্তিকের সাথে। এখন প্রশ্ন হইতে পারে কার্তিক কেঠা বা কার্তিক কে? কার্তিক হচ্ছে এই যে গজাননের ছোট ভাই, গজাননের ছোট ভাই। তাহলে আর একটু ক্লিয়ার করে বলে দিই, অপু অপু, হ্যাঁ অপু বিশ্বাসের বাবা হিসেবে চিনে আর কি। তাহলে আমি দেখো কার্তিক আর হচ্ছে গজানন, এরা দুই ভাই, বড় ভাই হচ্ছে গজানন, আর গজাননের ছোট ভাইয়ের নাম হচ্ছে কার্তিক। আর কার্তিকের সাথে কি করছে তোমার হচ্ছে অনুপম তুলনা করছে। কার্তিক কি, কার্তিক সবসময় কোলে কোলে মানুষ, অর্থাৎ সবসময় কোলে 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 বড় হয়েছে। হ্যাঁ, ঠিক একই ভাবে অনুপম তার মায়ের কোলে থাকতে থাকতে বা মামার কোলে বা পাড়া প্রতিবেশী কোলে কোলে থাকতে থাকতে কি হয়েছে, বড় হয়েছে। এভাবে তুলনা করছে আর কি। দেখো দেবী দুর্গার ছেলে, দেবী দুর্গার ছেলেকে দুইজন, খেয়াল করো দেবী দুর্গার ছেলে কয়জন, দুইজন। কয়জন? দুইজন। বড় পুত্রের নাম হচ্ছে গণেশ আর ছোট পুত্রের নাম হচ্ছে কার্তিক। তাহলে কার্তিক, দেবী দুর্গার কয় ভাই? দুই ভাই বা দুই সন্তান, একটা হচ্ছে গণেশ আর হচ্ছে কার্তিক। একটা গণেশ আর একটা হচ্ছে কার্তিক, এটা পরীক্ষা আসে। হ্যাঁ, গণেশ একটা, কার্তিক একটা, গণেশ একটা, কার্তিক একটা। অনুপমের আসল অভিভাবক হচ্ছে তার মামা। অনুপমের আসল অভিভাবক কে? আসল অভিভাবক হচ্ছে তার মামা। অনুপমের মামা অনুপমের চেয়ে বয়সে কত বছরের বড়? 6 বছরের বড়। অনুপম কয় বছরের বড় ভাইয়া? তাহলে দেখো, তাহলে কত বছরের বড় ভাইয়া? হ্যাঁ, 6 বছরের বড়। এরপর দেখি, অপরিচিতা গল্পে অনুপমের মামার অন্তরকে তুলনা করা হয়েছে ফলগুর বালির মতো। ফলগুর কিসের মতো? বালির মতো। কারণ কি, এই ফলগু একটা নদীর নাম। এই ফলগু যেটা আছে এই বালির মতো, মানে এই বালির মধ্যে যা যায় সব কিছু ধরে রাখে, মানে আস্তে পিষ্টে ধরে রাখে, বুঝছো? মানে ছেড়তে চায় না, যাই যাবে মানে কি করবে, আস্তে পিষ্টে ধরে রাখবে, চোরাবালির মতো আর কি। হ্যাঁ, ওরকমই তার মামার মনটা হচ্ছে ঠিক ওরকমই। এই মামার মনটাও ঠিক কি ওরকম, মানে যা ওনার কাছে যা যাইবে, টাকা পয়সা যা কিছু আসে সবগুলো ওখানে যাবে, উনি কি করবে, চাপ করে ধরে রাখবে, মানে ছাড়তে যাবে না, দিতে যাবে না। হ্যাঁ, এরকম মানে কৃপণ লোক আর কি, এরকম টাইপের। হ্যাঁ, এরকম লোক তো কি, তাহাকে না খুঁড়িয়া এখানকার এক গন্ডুস রস পাইবার জো নাই। এখানে বলা হয়েছে অনুপমের মামার কথা। কার কথা? মামার কথা। অর্থাৎ মামারকে ছাড়া, মানে এই বাড়ির এক গন্ডু রস, এক গন্ডুস রস, মানে এক অল্প পরিমাণ রস বা কোনো কিছু, মানে মনে করো পাড়া প্রতিবেশী, যেমন আমরা, যেমন দেখো ফ্ল্যাটের বাসা যখন থাকে মানুষ কি করে, এই বাসা থেকে একটু নুন আনে, নুন শেষ হয়ে গেছে, নুন আনে, এই সখিনের মা একটা আলু শেষ, বা তরকারি রান্না করতে গেছে একটা আলু শর্ট পড়ে গেছে, একটা আলু নিতে গেছে বাসা আন্টি থেকে, বুঝছো? আন্টি নিতে গেছে, একটা আলু দেওয়া যাবে, আন্টি আলু দিল। কিন্তু এই যে পরিবারে মামার অনুমতি ছাড়া
আলু তো দূরই কথা, এক গন্ডুস এক ফোঁটা রসও পাওয়া যাবে না, এক ফোঁটা রসও পাওয়া যাবে না। হ্যাঁ, এখানে বলা হয়েছে আর কি মামাগণ অনুমতি ছাড়া। কন্যার পিতা মাত্র স্বীকার করিবেন যে অনুপম সৎপাত্র। কারণ কি? অনুপম সৎপাত্র কারণ কি ভাইয়া? অনুপম হচ্ছে কি খায় না? তামাক খায় না। কি খায় না ভাইয়া? তামাক খায় না। তাহলে অনুপম সৎপাত্র হওয়ার কারণ কি? অনুপম তামাক খায় না। তাহলে আমি কি কি পাইতেছি এই স্লাইডের মধ্যে? আমি পাইলাম অনুপমরা কি অনুপমরা ধনী, এটা তারা বলতে, তার মা বলতে দেন না। এরপরে পাইলাম অনুপম তার মা তাকে নিজেকে, অর্থাৎ অনুপম নিজেকে তুলনা করছে কার সাথে? কার্তিকের সাথে, যে কার্তিক হচ্ছে গণেশের ছোট ভাই, গণেশের ছোট ভাই। আর দেবী দুর্গার দুই পুত্র, দুই সন্তান, একটা হচ্ছে গণেশ আর একটা হচ্ছে কি কার্তিক পাইছি আমরা। হ্যাঁ, আচ্ছা, তাহলে 6 বছরের বড় হচ্ছে মামা। মামার মন হচ্ছে ফুলকো বালির মতো ধরে রাখছিল। আর পাইলাম কি এখানে তোমার বলা হয়েছে কন্যার পিতা মাত্র স্বীকার করিবেন যে অনুপম কি সৎপাত্র, কারণ কি খায় না? অনুপম তামাক খায় না। হ্যাঁ, তামাক খায় না বা শুকনা পাতা খায় না আর কি, বুঝতে পারছো? তাহলে শুকনা পাতা সে খায় না, সেজন্য কি সে সৎপাত্র। সৎপাত্র কি? সেজন্য সৎপাত্র। ওকে, আমার তো ক্লিয়ার হয়েছে। দেখবা আমাদের গ্রামগঞ্জের মধ্যে এক ধরনের লোক আছে, গ্রামগঞ্জের মধ্যে এক ধরনের লোক থাকবে যাদের মানে খারাপ হওয়ার কোনো বৈশিষ্ট্য নাই, মানে খারাপ যে হবে এরকম কোনো কারণে নাই। মনে করো আমি যদি তোমাকে 10 জন খারাপ ছাত্রের মধ্যে তুমি যদি ভালো হইতে পারো, তাহলে তোমার ক্রেডিট। এটা কার ক্রেডিট? তোমার ক্রেডিট। আমি আবার বলছি, তুমি 10 জন, 10টা মনে করো, আবার সহজ করে বোঝাই, সহজ করে বোঝাই। মনে করো মুরগি আছে না, মুরগি তোমার এলাকায়, গ্রাম এলাকায় মুরগি পালে, ওই মুরগির মধ্যে 10টা ডিম দিয়ে মুরগি বসাইছে। 10টা ডিমের মধ্যে 9টা ডিম নষ্ট, 9টা ডিম কি হয়েছে? নষ্ট হয়ে গেছে। বাট একটা ডিম ভালো হয়েছে, কারণ কি ক্রেডিটটা কার? ওই একটা ডিম, যে ডিমটা মানে অনেকগুলো নষ্ট থেকে একটা ভালো হয়েছে। হ্যাঁ, আবার ঠিক একই ভাবে যেমন তোমার হচ্ছে অনুপম যে এলাকায় চলতো বা যে পরিবেশ থাকতো, ওই পরিবেশ থাকলে মানুষ নষ্ট হওয়ার সম্ভাবনাই নেই, কারণ ওখানে নষ্ট হওয়ার জন্য মানুষ থাকা লাগবে, পাড়া প্রতিবেশী থাকা লাগবে, এগুলো কিচ্ছু ছিল না। এখন তো মানুষ মোবাইল দিয়ে নষ্ট হয়ে যায়, বাট ওখানে তখন মোবাইল টোবাইল ছিল না। বাট মানে নষ্ট হওয়ার যে কারণ থাকবে, ওই কারণগুলো অনুপমের মধ্যে বা অনুপম আশেপাশে ছিল না। সে কারণে অনুপম কি ভালো মানুষ। যদি আজকের যুগে অনুপম থাকতো, অনুপমের যদি 2জন বন্ধু থাকতো, 2জন বন্ধু যেগুলো দুষ্ট, যারা শুকনো পাতা খায়, মাঝে মধ্যে ধোঁয়া ছাড়ে, বুঝছো, এলাকা চিপাচাপার মধ্যে, হ্যাঁ, এরা যদি আর বন্ধু হইতো, তাহলে খুব দেখা যেত অনুপমের সাহস নেই, বুকে সাহস নেই, কথাটা বলতে পারতো না যে আমি তামাকটুকু পর্যন্ত খাই না, এটা বলতে পারতো না, খুব কষ্ট যেত অনুভবে। তাহলে এই স্লাইডটা আমার ক্লিয়ার ভাইয়া। হ্যাঁ, এটা আমার ডান। ওকে, শেষ। ওকে, এখন আমি এই 2টা স্লাইড পড়েছি না ভাইয়া, 2টা স্লাইড শেষ করছি না? শেষ করার পরে আমার কাজ কি? আমার প্রশ্ন হচ্ছে তুমি এই 2টা স্লাইড থেকে কতটুকু শিখতে পারলা, একটু যাচাই বাছাই করবো আর কি, দেখি একটু যাচাই বাছাই করবো আমি। হ্যাঁ, দেখো, খেয়াল করো প্রিয় ভাইরা, একটু খেয়াল করো, তাহলে বুঝতে পারবা। খেয়াল করো, এখন কি বলছে? অনুপমের চেহারা ছোটবেলায় কার বিদ্রুপের শিকার হয়েছিল, অর্থাৎ অনুপমকে বিদ্রুপ করে কে কটুক্ত করেছিল বা কিছু বলেছিল, সেই লোকটা কে? সেই লোকটা কি হরিশ? না, হরিশের তো সাহসী না। হরিশ বন্ধু মানুষ, ভালো মানুষ, বছরে একবার আসে, সে কানপুরে কাজ করে, মাঝে মধ্যে কলকাতায় আসে বন্ধুর সাথে দেখা করতে, বন্ধুর সাথে দেখা করতে যায়, কিন্তু মামাই নিয়ে চলে যায় আর কি, এরকম করে। কি মা তো এগুলো বলেই না, মামা তো মানে খুব স্ট্রেট প্লট। পরে হচ্ছে কি পণ্ডিত মশাই। তাহলে এখানে সঠিক উত্তর হচ্ছে আমার ডি নাম্বারটা। কি নাম্বারটা ভাইয়া? আমার ডি নাম্বার হচ্ছে আমার সঠিক উত্তর। তাহলে পণ্ডিত মশাই ছোটবেলায় মানে অনুপমকে বিদ্রুপ করে বলেছিল মাকাল ফল আর শিমুল ফুলের সাথে তুলনা করেছিল, যে এই ফুলের কোনো সুবাস নাই, যে এই ফলের কোনো মানে হচ্ছে খাওয়া যায় না আর কি। হ্যাঁ, তাহলে সেই হিসাবে সঠিক উত্তর হচ্ছে আমার পণ্ডিত মশাই। কি মশাই ভাইয়া? পণ্ডিত মশাই। ওকে, এটা আমার ডান, এটাও শেষ। এরপর আসে দেখি, এরপর কি বলছি? অপরিচিতা গল্পটি কোন পুরুষের জবানিতে রচিত? এখন তুমি বলবা এটা আমাকে, দেখি। আমি গত স্লাইডের মধ্যে, পূর্বে যে স্লাইড গুলো ছিল এগুলোর মধ্যে স্পষ্ট করে বলে দিয়েছি যে উত্তম পুরুষ। আমি শিখেছি যে অপরিচিত গল্পটা কি পুরুষ রচিত ভাইয়া? সেটা হচ্ছে উত্তম পুরুষ। বাট উত্তম পুরুষ যে বলছি, বাট বলার পরে এখানে উত্তম পুরুষের কোনো অপশন নাই, এখানে উত্তম পুরুষ নাই। বাট আমি বলছি কি পরীক্ষা, আমি ওখানে বলে দিয়েছিলাম উত্তম পুরুষ, উত্তম পুরুষ। হ্যাঁ, উত্তম পুরুষ বলেছিলাম। বলো হ্যাঁ, এখানে এটা উত্তর কি হবে? হ্যাঁ, এটা উত্তর কি হবে? এই যে উত্তর বলতেছ উত্তম পুরুষ, এটা হচ্ছে বাংলা। এটা কি ভাই? এটা হচ্ছে আমার বাংলায়, এটা হচ্ছে আমার বাংলায়। কিন্তু আমি যদি ইংলিশে কনভার্ট করি, ইংলিশে যাই, তাহলে এটাকে আমরা কি বলবো? এটাকে আমি বলবো প্রথম পুরুষ। কি পুরুষ ভাইয়া? এটাকে আমরা বলবো প্রথম পুরুষ। কেন বলবো? ওই যে ফার্স্ট পারসন। ফার্স্ট পারসন কি ভাইয়া? ফার্স্ট পারসন কি ভাইয়া? ফার্স্ট পারসন হচ্ছে আমার ফার্স্ট পারসন কি ভাইয়া? আই, মি, মাই, এই তিনটে হচ্ছে আমার ফার্স্ট পারসন, তাই না? আই মানে কি? আমি, মাই মানে মি মানে আমাকে,
আর মাই মানে আমার। হ্যাঁ, তাহলে এইগুলো পেলাম। তাহলে আমার এই যে উত্তম পুরুষ, আমি আমরা, আর আমার সঠিক উত্তর হচ্ছে বি নাম্বারটা। সঠিক উত্তর হচ্ছে আমার এখানে এই যে প্রাপ্তি, তারপর হচ্ছে তাসফিয়া, সবাই বলছো তোমার হচ্ছে বি নাম্বারটা। তাহলে পরীক্ষায় যদি বলে উত্তম পুরুষ অপশনে না থাকে, উত্তর কোনটা হবে? প্রথম পুরুষ হবে, প্রথম পুরুষ হবে। ঠিক আছে ভাইয়া, ওকে, এটা আবার শিখে গেছি। পরবর্তী আসি। পরবর্তীটা কি? পরবর্তী হচ্ছে এটা, অপরিচিত গল্পটি কোন পুরুষের জমানিতে রচিত? কিরে, ও সরি, এটা অপশনটা হবে এরকম, অপশনটা হবে এরকম যে অনুপম সৎপাত্র কেন? অনুপম, এখানে অপশনটা হবে এরকম, অনুপম, হ্যাঁ অনুপম, অনুপম সৎপাত্র হওয়ার কারণ, হওয়ার কারণটা কি? হওয়ার কারণটা কি? অনুপম সৎপাত্র হওয়ার কারণটা কি? হ্যাঁ, অনুপম সৎপাত্র হওয়ার কারণটা কি? কারণ হচ্ছে অনুপম, কারণ সে তামাকটুকু পর্যন্ত কি করে না? খায় না। অনুপম তামাকটুকু পর্যন্ত কি করে না? খায় না, সেই জন্য অনুপম হচ্ছে সৎপাত্র। হ্যাঁ, একেবারে সিম্পল। হ্যাঁ, অনুপম সৎপাত্র, কারণ অনুপম কি খায় না? অনুপম তামাক খায় না। অনুপম সুন্দর এটা না, অনুপম ধনী এটাও না, অনুপমের বাবা সে ডাক্তার, হ্যাঁ এরকম কিছু কারণে নাই, বাট এখানে বলা হয়েছে অনুপম সৎপাত্র, কারণ সে কি করে না? তামাকটুকু পর্যন্ত খায় না, তামাকটুকু পর্যন্ত খায় না। তার সঠিক উত্তর হচ্ছে আমার এই যে এটা, শেষ ভাইয়া, এই যে এটা হচ্ছে আমার সঠিক উত্তর। ক্লিয়ার? ডান, ওকে ডান, শেষ ভাই, শেষ। ওকে ভাইয়া, আশা করি তোমরা ভালো মতো বুঝতে পারতেছো। আমি যতটুকু পড়াবো, আমি জানি তুমি এগুলো পড়ছো আগে, অনেকে হয়তো ভালো মতো মনে নাই বা পড়েছ ভুলে গেছো। হ্যাঁ, সামনে পরীক্ষা আছে, দিবা, জাস্ট ওটা ঝালাই দিবা আর কি। ওকে, টাকার প্রতি আসক্তি ছিল কার? মানে টাকার প্রতি এত লোভ, এত লোভ, অনেক লোভ ছিল কার? সে কি অনুপম? অনুপমের এগুলো লোভগুলো ছিল না। টাকার প্রতি লোভ যার অস্থি মজ্জায় জড়িত, অর্থাৎ অস্থি মানে হাড্ডি, হাড্ডির সাথে জড়িত। মানে একটা ভদ্রলোক আছে যে হচ্ছে বাংলা সিনেমার চৌধুরী সাহেব, যার টাকার প্রতি লোভ, মানে টাকার বিনিময়ে মেয়ের ভালোবাসা কি করে দিচ্ছে? আমার বিক্রি করে দিচ্ছে, যে আমার মেয়েকে ভুলে যাও। কি বলে বাংলা সিনেমা? কি বলে? আমার মেয়েকে তুমি ভুলে যাও, আমি তোমাকে 10 কোটি টাকা দিব, 5 লাখ টাকা দিব, 10 লাখ টাকা দিব, এটা বলে না বাংলা সিনেমায়? কিন্তু এগুলো বলে যে আমি তোমাকে 10 লাখ টাকা দিচ্ছি, তুমি কি করো? তুমি শ্রাবন্তীকে ভুলে যাও, তুমি সাদিয়াকে ভুলে যাও, বলে না এইভাবে? হ্যাঁ, বাংলা সিনেমায় কিন্তু বলে। ঠিক ওই যে টাকার প্রতি লোভ থাকে যার, এরকম থাকলে ভুলে যাবে আর কি, বুঝছো? তাহলে টাকার প্রতি আসক্তি ছিল কার? সে হচ্ছে অনুপমের আমার। ওকে, ঠিক আছে, ওকে ওকে ওকে, তাহলে হচ্ছে অনুপমের মামা, অনুপমের মামা। ওকে ভাই, আমি তোমাদের সময় নষ্ট করবো, দ্রুত আগাবো খালি আমি। হ্যাঁ, পরে দেখো, পরবর্তী আসছি। পরবর্তী স্লাইড আমার বলা হয়েছে বিবাহ সম্বন্ধে অনুপমের মামার একটা বিশেষ মত ছিল। এই যে একটা বিশেষ মত, পরীক্ষা এটা আসে। অনুপমের মামার একটা মত ছিল, মতামত ছিল। এই মতামতটা কিরকম একটু খেয়াল করো। বিবাহ সম্পর্কে দেখবা মামা, চাচা, খালা, নানা সবার একটা কি থাকে? বিশেষ মত থাকে, যে মেয়ে কি হইতে হবে, মেয়ে বাসা করে হইতে হবে, মেয়ে দেখতে কিরকম হবে, বা ছেলে দেখতে কিরকম হবে, বা ছেলের প্রতি একটা এক্সপেকটেশন থাকে যে ছেলে আমার এরকম হবে, বা আমার মেয়ের জামাই এরকম হবে, বা আমার নাতিন জামাই এরকম হবে, এত কিছু থাকে না ভাইয়া? বাট এই যে এত অভিভাবক, অনুপমের অভিভাবক তো তার মামা। এই মামার চাওয়াটা কি? মামার পাওয়াটা কি? মামার একটা চাহিদা আছে, চাহিদা কি? এই চাহিদাটাকে আমরা বলতেছি, চাহিদাটা কি? তার হচ্ছে ধনীর কন্যা তার পছন্দ নয়, ধনীর কন্যা তার কি না? পছন্দ না। তাহলে এখানে তার একটা বিশেষ মত, বিশেষ চাওয়া, বিশেষ প্রত্যাশা, সেটা হচ্ছে কি? ধনীর কন্যা তার কি না? পছন্দ না। তাহলে মানে ধনীর কন্যা, যদি পরীক্ষা আসে ধনীর কন্যা কার পছন্দ না? উত্তর হবে মামার। কার ভাইয়া? মামার। তাহলে যদি বলা হয় আবার বিবাহ সম্পর্কে কার একটা বিশেষ মত ছিল? উত্তর হবে মামার। হ্যাঁ, ঠিক আছে। পর দেখি, অনুপমের মামা চান কি? চান অনুপমের বউ হিসাবে যে আমি আসিবে, অর্থাৎ অনুপমের মামা চাচ্ছে যে আমার ভাগ্নে বউ হয়ে যে ঘরে আসবে সে মাথা হেড করিয়া আসিবে। মাথা হেড করে মানে বোঝো, মানে মাথা ডাউন করে আসবে আর কি, এরকম। হ্যাঁ, মাথা হেড করে আসবে, মানে কথা বলা বেশি বলা যাবে না। যদি বলে সেদিকে যাও, এদিকে যাবে, ডানে বলে ডানে, বামে বলে বামে, হ্যাঁ পিছনে বলে পিছনে, সামনে বলে সামনে, মানে যেদিকে বলো সেদিকে যাবে, বুঝতে পারছো? এরকম মেয়ে চায়। তার মানে তার চাওয়াটা কি? তার চাওয়া দুই ধরনের পাইলাম, একটা হচ্ছে ধনী কন্যা তার পছন্দ না, আর একটা পেলাম সে মেয়েটা কি হইতে হবে? যখন এই মেয়েটা আসবে তাকে মাথা হেড করে আসতে হবে, মাথা হেড করে আসতে হবে। ওকে ওকে ওকে, ঠিক আছে। পরে দেখি, অনুপমের মামা অস্থিমজ্জায় জড়িত ছিল টাকার প্রতি আসক্তি। এই দেখছো, আসক্তি। তাহলে অনুপমের মামার যে অস্থিমজ্জা, অস্থি মানে কি বলছিলাম ভাইয়া? অস্থি মানে হচ্ছে হাড্ডি, হাড়। অস্থি মানে হচ্ছে কি? হাড় বা হাড্ডি, হাড় বা হাড্ডি।
এই হাড্ডির সাথে জড়িত ছিল কি, তোর হচ্ছে টাকার প্রতি আসক্তি, টাকার প্রতি তার লোভ বেশি ছিল। হ্যাঁ, লোভ বেশি ছিল। ওকে, পৃথিবীতে অনুপমের ভাগ্য দেবতার প্রধান এজেন্ট ছিল তার মামা। তার মামা অর্থাৎ তার ভাগ্যে কি হবে কি না হবে, তার কপালে কে বউ আসবে, কোন বউ হবে, মানে বিয়ে করবে অনুপম, বা মেয়ে চুজ করতেছে কি তার মামা। বুঝতে পারছো? মানে এটার মাধ্যমে আমরা বুঝতেছি যে তৎকালীন সমাজ ব্যবস্থা আসলে কিরকম ছিল, তৎকালীন সমাজ ব্যবস্থাটা আসলে কিরকম ছিল, নারীদের প্রতি কিরকম আচরণ করা হইতো, এগুলোর মাধ্যমে আমরা বুঝতে পারি, খুব সহজে বুঝতে পারি যে আসলে তৎকালীন সময়ে আর এই সময়ের যে নারীদের অবস্থা, এগুলো আমরা জাস্ট কি করতে পারি, কম্পারিজন করতে পারি, তুলনা করতে পারি যে আসলে ওই সময় কি ছিল, এখন কি হয়েছে। হ্যাঁ, বুঝতে এই গল্পগুলো পড়লে আমরা বুঝতে পারি। তাহলে পৃথিবীতে অনুপমের ভাগ্য দেবতা প্রধান ছিল তার মামা। এরপর আসি, অনুপমের বন্ধুর নাম হরিশ, মানুষ হিসেবে রসিক ছিল। অনুপমের বন্ধুর নাম কি, হরিশ। ওকে, বন্ধুর নাম হচ্ছে হরিশ। ওকে, পরে দেখো, হরিশ কাজ করতো কোথায় ভাই, কানপুরে। এই যেখানে এই প্রশ্নগুলো আটকায় যাবা তুমি, এখানে তুমি আটকে যাবা। কেন আটকে যাবে জানো? তুমি শুনছো হরিশ, তুমি দেখবা হরিশ কাজ করে কোথায়, কানপুরে। বাট হরিশ কোথায় আসছে, হরিশ পরীক্ষা প্রশ্ন করেছে হরিশ কোথায় আসছে, এখানে কিন্তু বলে নাই, এখানে বলে নাই হরিশ কোথায় কাজ করে, এটা বলে নাই, বলছে হরিশ কোথায় আসছে। আসছে মানে কি, মানে কোথায় আসছিল হরিশ, হরিশ কোথায় আসছে, কানপুরে, কলকাতায় আসছে, কলিকাতায় আসছে। হ্যাঁ, কলিকাতায় আসছে, কলিকাতায় আসছে। এখন পরীক্ষা যদি প্রশ্ন করা হয় অনুপম বা হরিশ কোথায় কাজ করে, উত্তর কানপুরে। আর যদি বলা হয় হরিশ কোথা থেকে আসছে, উত্তর হবে কানপুরে। আর কোথায় আসছে, উত্তর হবে আমার কলকাতা, উত্তর হবে আমার কলকাতা। ওকে, তাহলে ঠিক আছে ভাই, উত্তর হবে আমার কি, কলকাতা। কোথায় থেকে আসছে, কানপুর থেকে আসছে। কোথায় আসছে, কলকাতায় আসছে। তাহলে কাজ কাজ করে কোথায়, কাজ করে হচ্ছে আবার কানপুরে। আর তাহলে কোথায় আসছে, কলকাতায় আসছে। আর কলকাতা কাদের বাসা, অনুপমদের বাসা। কাদের বাসা, অনুপমদের বাসা। তাহলে অনুপমদের বাসা কোথায়, কলকাতায়। হরিশ কাজ করে কোথায়, কানপুরে। মানে হরিশ, হরিশ কাজ করে হচ্ছে কোথায়, কানপুরে কাজ করে, কানপুরে। হ্যাঁ, কানপুরে কাজ করে। হ্যাঁ, আর আসছে কোথায়, কলকাতায় আসছে, এটা মনে রাখবা। ওকে, এটা দেখছিলাম আমরা। হ্যাঁ, এরপর আসি দেখি। ওকে, পরে দেখো, পরে বলা হয়েছে গেল দেখলাম। পরে দেখো এখানে বলেছে, ওহে মেয়ে যদি বলে একটি খাসা মেয়ে আছে, উক্তিটি ছিল হরিশের। মানে খাসা মানে খাঁটি, খাঁটি মেয়ে ছিল। অনুপম পাশ করেছে MA পাস, মাস্টার্স অফ আর্টস, মানে আমাদের আর্টসের ছাত্র আর কি, বুঝছো, MA পাস করছে আর কি, MA পাস করছে। অনুপম কি করছে, MA পাস করেছে। ওকে, এটা শেষ। এরপরে আসি, অনুপমের চিন্তা নেই নিজের বিয়ে দেখিবার, দেখিবার জমি জমার বিষয়, বিষয় দেখিবার। অর্থাৎ এই যে বাবার সম্পত্তি, জমি জমা যে আছে, এই জমি জমা গুলো দেখার কোনো কি নাই, চিন্তা ভাবনা। কারণ কে দেখে, মামা দেখে। কারণ মাম্মু হচ্ছে তাদের পরিবারের প্রধান অভিভাবক, তাদের পরিবারের প্রধান অভিভাবক হচ্ছে কি, তার মামা। ওকে, থাকিবার মধ্যে অনুপমের ভিতরে, অর্থাৎ অনুপমের ভিতরে আছে তার মা, আর বাহিরে আছেন তার মামা। বাহিরে আছেন মামা, ভিতরে আছেন মা। অনুপমের হৃদয়ে গোপন কথা প্রকাশ পেয়েছে তরু মর্মের, তরু মর্মরে, হ্যাঁ, তরু মরে এর মাধ্যমে। অবকাশের মরুভূমির মধ্যে অনুপমের হৃদয় দেখিতেছিল বিশ্বব্যাপী নারী রূপের মরীচিকা, মানে নারীর প্রতি আসক্তি, এরকম বোঝানো হয়েছে। অপরিচিত গল্পে বকুল বনের নবপল্লব রাশি দ্বারা বোঝানো হয়েছে অনুপমের মনের অবস্থা। নব মানে যখন পাতা নতুন গজায়, পাতার যখন নতুন গজায় তখন সুন্দর লাগে না, তখন সুন্দর লাগে। অনুপমের মনটা ঠিক ওরকম অবস্থা, বুঝছো। মানে বকুল বনের নবপল্লব রাশি, নবপল্লব মানে হচ্ছে নতুন পাতা, নতুন পাতার ফুটছে, বুঝছো, ওইরকম জানাচ্ছেন। মানে অনুপমের মধ্যে নতুন পাতার জন্ম হয়েছে, মানে আবেগ, অনেক উচ্ছ্বাস, মনের অবস্থা পুরোই চঞ্চল্যকর অবস্থা সৃষ্টি হয়েছে। এই অবস্থাকে মিন করা হয়েছে আর কি। পরে বলা হয়েছে এখানে, একবার মামার কাছে কথাটা পারিয়া দেখো। পারিয়া মানে হচ্ছে বলিয়া দেখো বা প্রকাশ করে দেখো, এরকম কিছু। দেখো কি কথা, এখানে কথাটা বলতে বোঝানো হয়েছে বিয়ের কথা বা মেয়ের কথা। অর্থাৎ ওই যে তোমার যে একটা মেয়ে যে আছে, ওই মেয়ের অর্থাৎ কল্যাণীর কথাটাকে বলে দেখতে বলছে। পারিয়া দেখো, বলে দেখো, মেয়ের কথাটা আমাকে বলে দেখো। এরপর আমরা যেটা পাই সেটা হচ্ছে কি, আসর জমাতে অদ্বিতীয় কে, হরিশ। তাহলে হরিশের অনেকগুলো গুণ আছে ভাইয়া, হরিশের কি আছে, অনেকগুলো গুণ আছে। প্রথম কথা হচ্ছে হরিশ কার বন্ধু, অনুপমের বন্ধু। হরিশ কোথায় কাজ করে, হরিশ কানপুরে কাজ করে। হরিশ কোথায় আসছে, হরিশ কলকাতায় আসছে। হরিশ
এবার হরিশের কি কি গুণ আছে ভাইয়া? হরিশ মানুষ হচ্ছে রসিক। হরিশ লোকটা কি রসিক, এবং সে আসর জমাতে, আসর আড্ডা, আড্ডা জমাতে অদ্বিতীয়। তার মতো আড্ডা কেউ জমাতে পারে না। আমাদের বন্ধু বান্ধবের মধ্যে, ফ্রেন্ড সার্কেলের মধ্যে এরকম কিছু ছেলে থাকে, এরকম কিছু মেয়ে থাকে যাদের ছাড়া আড্ডা জমে না, বা যারা আসলে আড্ডা জমে যায়। হ্যাঁ, এরকম কিছু লোক থাকে না, তার মধ্যে হরিশ হচ্ছে অন্যতম। মানে যাকে পাইলে আসরটা খুব ভালোভাবে জমে আর কি। হ্যাঁ, খুব ভালোভাবে জমে যায়। ওকে, সর্বত্রই তার হরিশের খাতির আছে আর কি। যে লোকটা এরকম মানে আসর জমাইতে পারে, তার কিন্তু মজা আছে, বিনোদন দিতে পারে, আমাদের বিনোদন দিতে পারে, মজা দিতে পারে, তার কোন দাম আছে আর কি, এরকম বোঝাচ্ছে আর কি। ওকে ভাইয়া, এখন আসি প্রশ্নে। এখন আসবো আমি একটু প্রশ্নে। এখন একটি প্রশ্ন আসবে, খেয়াল করো। অনুপমের ভিতরে বাসিন্দাকে, একটু বলছিলাম না, অনুপমের ভিতরে আছেন তার মা, বাহিরে আছেন কে? বাহিরে আছে তার মামা। ভিতরে আছেন তার কে? মা, বাহিরে আছেন তার মামা। তার এখানে কি বলা হয়েছে? বলা হয়েছে ভিতরে বাসিন্দা কে? সে হচ্ছে মা। সে হচ্ছে কে? সে হচ্ছে মা। তাহলে অনুপমের ভিতরে বাসিন্দা কে? সে হচ্ছে মা। আর বাহিরের বাসিন্দা হচ্ছে তার, উনি হচ্ছে কি? উনি হচ্ছে বাহিরে। উনি হচ্ছে বাহিরে, ঠিক আছে, বাহিরে। আর মা হচ্ছে কোথায়? মা হচ্ছে আমার ভিতরে। মা হচ্ছে আমার ভিতরে। ক্লিয়ার? ওকে, ওকে। তারপর পরে আসি, দেখো। বকুল বনের নবপল্লব রাশি দ্বারা বোঝানো হয়েছে কার মনের অবস্থা? বকুল বনের নবপল্লব রাশি দ্বারা কি বোঝানো হয়েছে, বা কার মনের অবস্থা বোঝানো হয়েছে ভাইয়া? এটা তো সহজ জিনিস, সেটা হচ্ছে ভদ্রলোকের, এই যে অনুপমের, যার বয়স 27। যার বয়স 27। এই তো ঠিক আছে ভাইয়া। ওকে ওকে, হ্যাঁ, তানজিনা শিলা বলছে এই নাম্বারটা। ওকে, এরপরে পরবর্তীটা আসি আমি, দেখি পরবর্তীটা খেয়াল করো। দুইটা প্রশ্ন দেখালাম তোমাকে। ওকে, এককালে ইহাদের বংশে লক্ষ্মীর মঙ্গল ঘাট কি ছিল? লক্ষ্মীর মঙ্গল ঘাট মানে কি? লক্ষ্মীর মঙ্গল ঘাট বলতে হচ্ছে ধন সম্পত্তি। লক্ষ্মীর মঙ্গল ঘাট বলতে কি বোঝাচ্ছে? লক্ষ্মী মানে হচ্ছে ধনির প্রতীক। হ্যাঁ, বা ধন ঐশ্বর্যের দেবী, যে সে হচ্ছে লক্ষ্মী। আমি আবার বলছি, এককালে ইহাদের বংশে লক্ষ্মীর মঙ্গল ঘাট ভরা ছিল। এখন ইহাদের কাদের? ইহাদের বলতে মেয়ের পরিবারের। মেয়ের পরিবার কোনটা? বুঝে কল্যাণী আর তার বাবা শম্ভুনাথ সেন। এদের পরিবারে কি ছিল? লক্ষ্মীর মঙ্গল ঘাট মানে ছিল লক্ষ্মী কি? লক্ষ্মী হচ্ছে ঐশ্বর্য বা ধন বা সম্পদের দেবী, সম্পদের দেবী বা প্রতীক। হ্যাঁ, আর মঙ্গল ঘাট এখানে বলা যেতে লক্ষ্মীর প্রতীক হিসাবে হচ্ছে মঙ্গল ঘাট। তাহলে মানে ধন সম্পত্তি কি ছিল? ভরা ছিল। কাদের? কল্যাণীতে। কাদের? কল্যাণীতে ভরা ছিল আর কি। ওকে, এরপরে দেখি, কল্যাণীর বাবার নাম শম্ভুনাথ বাবু, পুরো নাম হচ্ছে শম্ভুনাথ সেন। শম্ভুনাথ সেন। এর পেশা কি ছিল ভাইয়া? এর পেশা ছিল ডাক্তার। কি ছিল ভাইয়া? এর পেশা ছিল আমার ডাক্তার। ডাক্তার। আর অনুপমের যে বাবা ছিল, ওই বাবার পেশা হচ্ছে কি? ওকালতি। তাহলে মানে কল্যাণীর বাবার পেশা ছিল ডাক্তার, আর অনুপমের বাবার পেশা ছিল ওকালতি। ঠিক আছে, ওকালতি ছিল। ওকে, পরে পাইলাম। পরে দেখো, শম্ভুনাথ বাবু পশ্চিমে গিয়ে বসবাস করিতেছেন। শম্ভুনাথ বাবু পশ্চিমে কি করতেছেন? বসবাস করিতেছেন বংশ মর্যাদা রক্ষার্থে। অর্থাৎ এখন গরিব হয়ে গেছে, এখন ছোট লোক হয়ে গেছে, বা টাকা পয়সা কমে গেছে, হ্যাঁ, বা দুর্দশা অবস্থা চলে আসছে। এই সময়টাকে বা নিজের আত্মসম্মানকে বাঁচাবার জন্য উনি কোথায় চলে গেছেন? দূরে চলে গেছেন। আর সেই জন্য কেন চলে গেছেন? ওই বংশ মর্যাদা রক্ষার্থে। কারণ এদের এক সময় কি ছিল? ধন সম্পত্তি অনেক ছিল, বাট এখন নাই। যার কারণে আত্মসম্মানকে রক্ষা করার জন্য ওনারা পশ্চিমে গিয়ে বসবাস করতেছে। কোথায়? পশ্চিমে। পরীক্ষা আসছে কোন দিকে গেছে? পশ্চিম দিকে, বা পশ্চিমে গিয়ে বসবাস করতেছে। এখন আসি, এখন দেখো, অপরিচিত গল্পে পশ্চিমী বলতে বোঝানো হয়েছে ভারতের পশ্চিম অঞ্চলকে, নর্থ পশ্চিমবঙ্গ। ভারতের পশ্চিম অঞ্চলকে বোঝানো হয়েছে। ভারতের পশ্চিম অঞ্চল বলতে বুঝে তোমার হচ্ছে ওদিক দিয়ে আর কি, পাঞ্জাব। ভারতের পশ্চিম অঞ্চলকে বোঝানো হয়েছে, পশ্চিম অঞ্চলকে বোঝানো হয়েছে। ওকে ওকে, ঠিক আছে। পরে দেখো, লক্ষ্মীর ঘাটটি একবার উপরে কোথাও শম্ভুনাথের কারণ, মানে দেখো, লক্ষ্মীর ঘাটটি একেবারে উপরে 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 করিয়া দিতে দ্বিধাও করিবে না কল্যাণী তার একমাত্র মেয়ে। কারণ কি? কারণ হচ্ছে মানে একমাত্র মেয়ে আছে, ধন সম্পত্তি কে যাবে? কার যাবে? হচ্ছে সব মেয়েকে দিবি। আর মেয়েকে দিলে কে পাবে? যাকে মেয়ে বিয়ে করবে সে পাবে, মানে স্বামী পাবে। স্বামী কে হবে? অনুপম হবে। মানে সেই জন্যই তারা বিয়ে রাজি হচ্ছে, এইভাবে আর কি। ধন ও ঐশ্বর্যের, এই দেখছো, ধন ও ঐশ্বর্যের দেবীর নাম হচ্ছে লক্ষ্মী। ধন আর ঐশ্বর্যের দেবীর নাম কি ভাইয়া? লক্ষ্মী। ধন আর ঐশ্বর্যের দেবীর নাম কি? লক্ষ্মী। লক্ষ্মীর প্রতীক হচ্ছে মঙ্গল ঘাট। লক্ষ্মীর প্রতীক কে ভাইয়া? লক্ষ্মীর প্রতীক হচ্ছে আমার এই যে মঙ্গল ঘাট। লক্ষ্মীর প্রতীক হচ্ছে আমার এই মঙ্গল ঘাট। অনুপমের মামার মন ভার হইলো মেয়ের বয়সের কথা শুনে। মানে মেয়ের বয়স, তৎকালীন সময়ে একটা মেয়েকে
বিয়ে দিত তোমার হচ্ছে 12-13 বছরে, 12 থেকে 13 বছরের মধ্যে কি হয়ে যেত, বিয়ে হয়ে যেত। বাট কল্যাণীর বয়স ছিল তখন 15 বছর বয়স। কল্যাণীর বয়স কত ছিল ভাইয়া, তখন 15 বছর বয়স ছিল। মানে একটা তৎকালীন সময়ে যখন বিয়ের কথা চলে, তখন ওই সময়টাতে মেয়েদের বিয়ে দিত 12 থেকে 13-র মধ্যে বিয়ে হয়ে যেত। হ্যাঁ, অধিকাংশ বিয়ে হয়ে মানে সর্বোচ্চ 13। বাট কল্যাণীর বয়স কত ছিল, 15 ছিল। এখন মেয়ের বয়স যদি বেশি হয় বা মেয়ে বিয়ে দিতে যদি দেরি করে, তার মানে সমাজে পার্শ্ববর্তী মানুষ কি মনে করে, মেয়ে হয়তো ভালো না, মেয়ে হয়তো এটা সেটা অনেক কিছু ধারণা চলে আসে দেরি করলে। হ্যাঁ, ওই তৎকালীন সময় ব্যবস্থা এখনো বর্তমান বিরাজমান আছে আর কি। তো অনুপমের মামার মন ভার হয়েছে, কারণ কি, কারণ হচ্ছে মেয়ের বয়স যে বেশি, সেজন্য কি হয়েছে, মানে অনুপমের মামার মনটা একটু হয়ে গেল, মেয়ের বয়সটা বেশি হলো কেন, কারণ অনেক নানা প্রশ্ন মাথার মধ্যে আসতেছে আর কি। ওকে, ঠিক আছে ভাইয়া। ওকে, এই পরবর্তী আসে কি আছে দেখো। এর পরবর্তী আছে কল্যাণীদের বিয়ের জন্য শম্ভুনাথ সবুর করতেছেন দুটি কারণে। কল্যাণীর বিয়ের জন্য শম্ভুনাথ সবুর করতেছেন দুটি কারণে। অর্থাৎ শম্ভুনাথ সেন কে ভাইয়া, কল্যাণীর বাবা। কল্যাণীর বাবা মেয়েকে বিয়ে দেওয়ার জন্য ওয়েট করতেছিলেন, অপেক্ষা করতেছিলেন। কারণ কি, কারণ দুইটা। একটা হচ্ছে কি, একটা হচ্ছে বরের হাত মহার্ঘ। মহার্ঘ জিনিস মানে হচ্ছে যেটা দুষ্প্রাপ্য জিনিস, মানে খুঁজে পাওয়া যাচ্ছে না, বর মানে ছেলে পাওয়া যাচ্ছে না, মানে উপযুক্ত ছেলে পাওয়া যাচ্ছে না। 2 নাম্বার কারণ হচ্ছে ধনুক ভাঙা পণ। ধনুক ভাঙা পণ মানে হচ্ছে মানে বিয়ে দিতে হলে অনেক যৌতুক দিতে হয়, যৌতুক। তৎকালীন সময়ে মানে মেয়েকে বিয়ে দিতে পারতেছে না 2টা কারণে। একটা হচ্ছে মানে বর খুঁজে পাওয়া যাচ্ছে না, উপযুক্ত বর, মানে বর খুঁজে পাওয়া যাচ্ছে, ছেলে খুঁজে পাওয়া যাচ্ছে, বা যাকে মানে যার তার সাথে তো বিয়ে দিবে না, উপযুক্ত একটা ছেলের সাথে বিয়ে দিবে। সেই উপযুক্ত ছেলেটা কে, সে উপযুক্ত ছেলেটা কে হবে, সেটা খুঁজতে হতে সময় বেড়ে গেছে। আবার হচ্ছে কি, অনুপমের বাবা তো এখন একটু গরিব হয়ে গেছে, অবস্থা তেমন একটা ভালো না, আবার কি ধনুক ভাঙা পণ চায়, সেই জন্য বিয়ে দিতে পারতেছে না। এই 2টা কারণে একটু ওয়েট করতেছিল আর কি, পরীক্ষা মাঝে মধ্যে আসে। অপুর অনুপমের মামার মতে কলকাতায় বাইরে পৃথিবীটা অন্তর্ভুক্ত আছে আন্দামান দ্বীপ হিসাবে, আন্দামান দ্বীপপুঞ্জের মতো। অর্থাৎ অনুপমের মামা মনে করেন বাইরে যে দ্বীপগুলো আছে, অর্থাৎ কলকাতার বাইরে যা আছে সবগুলো হচ্ছে আন্দামান দ্বীপ, সবগুলো কি আন্দামান দ্বীপ। অনুপমের মামা জীবনে একবার বিশেষ কাজে গিয়েছিলেন, কোথায় কোথায় গিয়েছিলেন, কোন্নগর পর্যন্ত। এই কোন্নগর একটা কলকাতার একটা স্থান, কলকাতার একটা স্থানের নাম। হ্যাঁ, স্থানের নাম। পরে দেখো, এই গল্পে অনুপমের মামা তুলনা করা হয়েছে মনুর সাথে। কার সাথে, মনুর সাথে। মনুকে ভাইয়া, মনু হচ্ছে ভাগ্যদেবতা, যিনি ভাগ্য নির্ধারণ করেন, যিনি কি করেন তোমার হচ্ছে সেট করে দেন, বিশেষ মানে কে কোন জায়গায় যাবে, কে কি কোথায় কি করবে, এটা নির্ধারণ করে দেন কে, মনু। হ্যাঁ, মনু দেবতা আর কি। অনুপমের মামা যদি মনু হইতেন, তাহলে তাহা সংহিতার বা সংহিতায় নিষেধ করিতেন, দিতেন হাবড়ার পুল পার হওয়া। অর্থাৎ হাবড়ার পুল একটা স্থান, এই স্থানটাকে এই স্থান পর্যন্ত সীমানা দিতেন, এরপরে পার হওয়া নিষেধ করে দিতেন আর কি। বুঝছো, এরকম আর কি পাইলাম আমরা। ওকে, এরপরে একটু আসি, এরপরে একটু আমার প্রশ্নে আসি। এই প্রশ্নগুলো কি, শম্ভুনাথ বাবুর পেশা ছিল কি, ছিল পেশা, পেশা কি ছিল? হ্যাঁ, পেশা ছিল আমার ডাক্তারি পেশা ছিল। তাহলে শম্ভুনাথ সেনের পেশা ছিল ডাক্তারি, আর অনুপমের বাবা যে পেশা করতেন সেটা হচ্ছে ওকালতি। সেটা হচ্ছে কি, সেটা হচ্ছে আমার ওকালতি। ওকে, পশ্চিমে বলতে এখানে কি বোঝানো হয়েছে, পশ্চিম বলতে এখানে কি বোঝানো হয়েছে, পশ্চিম বলতে বোঝানো হচ্ছে ভারতের পশ্চিম অঞ্চল। কোন অঞ্চল? ভারতের পশ্চিম অঞ্চল। আর এখানে ভারতের পশ্চিম অঞ্চল নাকি পশ্চিমবঙ্গ নাকি পশ্চিম ভারতের লোক নাকি ইউরোপকে বোঝানো হয়েছে? উত্তর হচ্ছে কি, উত্তর হচ্ছে আমার এই যে ভারতের পশ্চিম অঞ্চল বোঝানো হয়েছে, নট পশ্চিমবঙ্গ, নট পশ্চিমবঙ্গ, পশ্চিম ভারতের লোক, এগুলো কিছু বোঝানো হয় নাই, বোঝানো হয়েছে ভারতের পশ্চিম অঞ্চলকে বোঝানো হয়েছে, ভারতের পশ্চিম অঞ্চলকে মিন করা হয়েছে। ঠিক আছে ভাইয়া? ওকে, পরে হচ্ছে লক্ষ্মীর প্রতীক কি ভাইয়া? মঙ্গল ঘাট। এই যে লক্ষ্মীর প্রতীক, লক্ষ্মী হচ্ছে ধন আর ঐশ্বর্যের দেবী, ধন আর ঐশ্বর্যের দেবীর নাম হচ্ছে আমার হ্যাঁ মঙ্গল ঘাট, আর দেবীর নাম হচ্ছে লক্ষ্মী। লক্ষ্মীর প্রতীক হচ্ছে কি, এই মঙ্গল ঘাট, মঙ্গল ঘাট। এরপরে দেখি, অনুপমের মামার মন ভার হইলো কেন, মানে মনটা একটু নরম হয়ে গেল কেন, মানে মনটা একটু শক্ত হয়ে গেল কেন? কারণ কি, কারণ হচ্ছে অনুপমের যে বিয়ে দিবে কল্যাণীর সাথে, কল্যাণীর বয়স কত হয়েছে, বয়স বেড়ে গেছে, বা বয়স বেড়ে গেছে, যার কারণে মামার মনটা কি হয়ে গেল, ভার হয়ে গেল, মামার মনটা বার হয়ে গেল। এখন এই যে বার হইলো, মার মনটা যে বার হইলো, এই বার হওয়ার পিছনে কারণটা কি, মেয়ের বয়সের কথা শুনে, মেয়ের বয়সের কথা শুনে কি হয়ে গেল, মামার মনটা বার হয়ে গেল।
আমার মনটা বার হয়ে গেল, এই তো গুড, বুঝতে পারছো, আমার মনটা বার হয়ে গেল। তাহলে এটা আমি বুঝে বলছি ভাইয়া, এটা বুঝে বলছি। এরপর সর্বশেষ স্লাইডে আসছে, আমি দেখো একটু খেয়াল করো, এটা আমার সর্বশেষ স্লাইড। হ্যাঁ, ইন স্লাইড, হ্যাঁ ইন স্লাইড। দেখি কি কি আছে ভাই, এটা খেয়াল করো। অপরিচিত গল্পে উল্লেখিত যত বয়স, কি কি বয়স খেয়াল করো, একেবারে টু দি পয়েন্টে তোমাকে দেখাবো কি কি বয়স এখানে আছে। ওকে, কি কি বয়স এখানে আছে সবগুলো তোমাকে দেখাই, একটু আমি দেখো, একটু খেয়াল করো কি কি বয়স এখানে আছে, তোমাকে সবগুলো দেখাবো আমি। ওকে ওকে ভাইয়া, একটু খেয়াল করো। ওকে, তাহলে কি বলছে, বিয়ের সময় অনুপমের বয়স ছিল কত বছর? 23 বছর বয়স। বিয়ের সময় অনুপমের বয়স কত ছিল? 23 বছর। বিয়ের সময় কল্যাণীর বয়স ছিল 15 বছর। বিয়ের সময়, বিয়ের সময় অনুপমের বয়স 23, কল্যাণীর বয়স হচ্ছে 15। ট্রেনে দেখা হওয়ার সময় কল্যাণীর বয়স ছিল 16 থেকে 17। ট্রেনে যখন দেখা হয়েছিল, ওই ট্রেনে দেখার সময় তার বয়স ছিল 16 থেকে 17। ট্রেনে দেখার সময় তার বয়স কত ছিল? 16 থেকে 17। বর্তমান অনুপমের বয়স 27, আর বর্তমান কল্যাণীর বয়স হচ্ছে কত? 19। বর্তমান কল্যাণীর বয়স হচ্ছে আমার 19। এই তো বুঝে গেছো ভাইয়া, ঠিক আছে বুঝে গেছো। তাহলে আমি কি কি পাইছি ভাইয়া, আমি একবার সহজ জিনিস করে বোঝাই দেয়। তাহলে এই গল্পের মধ্যে আমি যা পাইলাম, 23 বছর বয়স গল্প লেখার সময়, বিয়ে করার সময় মেয়ের বয়স ছিল 15। ট্রেনে যখন দেখা হয় তখন বয়স ছিল কত? 16 থেকে 17-এর মধ্যে। আর এখন বর্তমান বয়স হচ্ছে, মেয়ের বয়স হচ্ছে 19, আর ছেলের বয়স হচ্ছে কত? 27, অনুমান বয়স 27। এই তো বুঝে ফেলছো ভাইয়া। ওকে, তাহলে সঠিক উত্তর আমরা পেয়ে ফেলছি ভাইয়া। সবাই দিচ্ছ, এন্টিসুই, রুমকি বড়ুয়া, বৃষ্টিশীল, হ্যাঁ অনন্য দাস, সবাই বলছো ভাইয়া। তাহলে তোমাদের এই যে আজকে যে ক্লাসগুলো করালাম, আজকে ক্লাস হচ্ছে বাংলা ক্লাস, বেসিক ক্লাস 2 ছিল, 2 নাম্বার ছিল, পরবর্তী 3 নাম্বারটা করবো, 4 নাম্বার 5 নাম্বার আস্তে আস্তে যাবো আমরা। হ্যাঁ, তো এই ক্লাসের মাধ্যমে আশা করি বেসিকটা কিছুটা হলে স্ট্রং হয়েছে, আমার পড়া ঝালাই হয়েছে। একেবারে যে নিজেরগুলো আমাদের জানা দরকার ছিল সেগুলো আমরা জেনেছি, পরবর্তীতে ঠিক এভাবেই আমরা জানবো। তো আজকে ছিল এই ক্লাসে, এই ক্লাসটুকু। তোমার যারা আমাদের সাথে যুক্ত আছো, ভবিষ্যতে যারা যুক্ত হবা, তোমাদের প্রতি শুভকামনা রইল। আমাদের সেকেন্ড টাইম ব্যাচের 1 তারিখ থেকে ক্লাস শুরু হবে ইনশাআল্লাহ। আমরা প্রতিজ্ঞা করছি, আমরা একবার শেষ পর্যন্ত, একবার অ্যাডমিশনের শেষ পর্যন্ত লেগে থাকবো তোমাদের সাথে। তোমরা যদি লেগে থাকতে পারো তাহলে দেখবা পাবলিক একটা ট্যাগ লাগাইতে পারবো নিজের সাথে, পাবলিক একটা ট্যাগ তোমার সাথে লাগাইতে পারবা। সে প্রত্যাশা ব্যক্ত করি আজকে ক্লাসটা আমি এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফিজ।